এই পেতনি ছাড় আমাকে, ছাড় বলতেছি। আমার রক্ত চুষে খাবি না, এই বলে দিলাম। প্লিজ ছেড়ে দে, আমি তোর দুইটা পায়ে পড়তেছি। আরে আপনি কি বলতেছেন এসব? আর এইভাবে নড়াচড়া করতেছেন কেন? আপনার রক্ত খাবে না তো? আরে আপু প্লিজ, আপনার দুইটা পায়ে পড়তেছি। আমার রক্তগুলো, আমার কতগুলো আহ, আপু প্লিজ, আমি আপনার দুইটা পায়ে পড়তেছি। আমার রক্তগুলো পেতনিকে খাইয়ে দিবেন না। এই পেতনিটা আমার কতগুলো রক্ত খেয়ে নিয়েছে। আপনি একবার বোতলের দিকে তাকিয়ে দেখেন। মিস্টার, এটা পেতনি না, বুঝছেন? এটা হচ্ছে একটা পাইপ, যেটা দিয়ে রক্ত আপনার শরীর থেকে একটা বোতলে ট্রান্সফার করে অন্য একজনকে দেওয়া হয় ওই রক্তটা। আর আপনি বলতেছেন আপনার রক্ত পেতনি খেয়ে ফেলতেছে? হ্যাঁ, আপনি তো আমার রক্ত খেয়ে ফেলতেছেন। আপনার হাতেই তো এই বোতলটা ঝুলানো আছে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর আপনাকে রক্ত খাওয়াবো না। ভাইয়া, আপনারা কি এই ছেলেটাকে পাগলাগারদ থেকে তুলে এনেছেন নাকি? এই ছেলেটা দেখেন কি আবল তাবল বলতেছে আমাকে। নার্স, সে আবোল তাবোল বলতেছে আপনাকে দেখে। আপনার মতো এত সুন্দরী একজন নার্স তার হাত ধরেছে, এটা সে মানতে পারছে না। আপনি তার হাত ছেড়ে দেন, দেখবেন সে ঠিক হয়ে যাবে। সাগরের বন্ধু মামুনের কথা শুনে ঐশী তার হাতটা ছেড়ে দিল সাগরের হাত থেকে। সাগরের হাত ছেড়ে দিতে সাগর একদম চুপচাপ হয়ে গেছে। এটা দেখে ঐশী বলতে লাগলো, আপনি তো একদম ঠিক কথা বলেছেন। আপনার বন্ধু তো এক নম্বরের লুচ্চা। রক্ত দিতে এসেছে, এখানেও এসে মেয়েদের সাথে লুচ্চামি করা শুরু করে দিয়েছে। এই যে নার্স, আপনি আমাকে একদম লুচ্চা বলতে পারবেন না। আপনার মতো এত সুন্দরী মেয়ে যদি আমার হাত ধরে, তাহলে আমি এসব বলবো না তো কি বলবো? আমার তো একটা গার্লফ্রেন্ডও নেই, আর ওদের তো 2-3টা করে গার্লফ্রেন্ড আছে। এত পটর পটর না করে চুপচাপ শুয়ে থাকেন তো। আপনার জন্য আমার মাথা ব্যথা হয়ে গেছে আপনার এই পাগলামির কথা শুনে। ঐশীর কথা শুনে সাগর চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ রক্ত দেওয়া শেষ হতেই ঐশী সাগরের হাত থেকে রক্তের প্যাকেটটা খুলে নিয়ে অন্যজনকে লাগিয়ে দিল। এদিকে সাগর বেডে শুয়ে আছে। এমন সময় তার বন্ধু তামিম বলতে লাগলো, কিরে শালা, এখনো এখানে শুয়ে থাকবি নাকি বাসায় যাবি? তোর এই বাহানা করার জন্য ওই মেয়েটা এখান থেকে চলে গেছে, নাহলে কিন্তু ওই মেয়েটা এখানে থাকতো। এত সুন্দর নার্স ভাবছিলাম একটু পটিয়ে সটিয়ে বিয়ে করে ফেলবো। শালা, তুই আর করতে দিলি না। নিজে তো একটা প্রেম করতে পারিস না, অন্যজনের প্রেম দেখলে গা জ্বলে, তাই না? হ্যাঁ, গা তো জ্বলবেই। তোরা আমাকে রেখে 10-12টা প্রেম করিস, তো আমি তোদের কিছু বলবো না তো কি করে হয়? আমি তো এখানে শুয়ে আছি ওই নার্সের অপেক্ষায়, কিন্তু এখনও আসতেছে না কেন? তোর আর ওই সুন্দরী নার্স আসবে না এখানে। সে যে চলে গেছে, আমাকে বলে গেছে যে সে এখানে আর আসবে না তোর মতো পাগলের সাথে কথা বলার জন্য। কি আমাকে পাগল বলেছে? ওই মেয়েটাকে তো আমি ছেড়ে দিব না, কালকে আবারও আসবো এখানে। ওই মেয়েটা আমাকে পাগল বলছে। আমি যতদিন ওই মেয়েটাকে পাগল না করে ছাড়তেছি, ততদিন আমি পাগল হব না। আমার মতো এত সুন্দর, এত কিউট একটা ছেলেকে পাগল বলেছে, তোর রূপেতে পাগল হলাম। ঠাস ঠাস। শালা, গান গাওয়া বাদ দিবি? তাড়াতাড়ি চল বাসায় যাই। আজকে সারাদিন তোর জন্য এখানে থাকতে হয়েছে। তোর এই বাহানার জন্য আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারি নাই। আমার বেবিটা হয়তো রাগ করেছে। এখন তো তোর বেবি রাগ করবেই আমার থেকে, যে তুই তোর বেবিকে বেশি ভালোবাসিস। সাগর দেখ, তুই আমার বন্ধু আর সে আমার গার্লফ্রেন্ড। সো একটা কথা মনে রাখবি, তুই আমার খেলার সাথী এবং বিপদে আপদের বন্ধু। না, আমি আমার চাইতেও তোকে বেশি ভালোবাসি। আর তুই বলতেছিস তোর চাইতে আমি আমার গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসি? হ্যাঁ, তুই তো তোর গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসিস, এটা তো তুই নিজের মুখে স্বীকার করলি। আচ্ছা আচ্ছা, সরি। এখন চল যাওয়া যাক। এই বলে সাগর আর তামিম চলে আসলো সাগরদের বাসার সামনে। সাগর রিক্সা থেকে নেমে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে তামিম তার বাসায় এসে কলিং বেল দিল। কলিং বেল দিতেই তামিমের বড় বোন এসে দরজা খুলে দিল। কি রে, তুই সারাদিন টই টই করে কোথায় ঘুরে বেড়াস? আজকে একবার বাসায়ও আসলি না, দুপুরে খাবারও খাইলি না।
আপু, আজকে সাগর রক্তদান করেছে, তো এর জন্য সারাদিন হাসপাতালে ছিলাম, আর ফোনেও চার্জ ছিল না। এটার জন্য আর তোমাকে ফোন দিয়ে বলতে পারি নাই। ও আচ্ছা, এতদিন ফাইজলামি এবং লুচ্চামি করে এখন ভালো সাজা হচ্ছে। যাক, তোর মুখে এই কথা শুনে খুব ভালো লাগলো। যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। তামিমকে দেখে বলতে লাগলো। তামিম চলে গেল তার রুমে। এদিকে সাগর বাড়িতে ভিতরে ঢুকতেই সাগরের আম্মু ঝাড়ু নিয়ে দৌড়াতে লাগলো। সাগরকে আর বলতে লাগলো। সারাদিন টই টই করে এই পাড়া ওই পাড়া, এই মেয়ে ওই মেয়ের পেছনে ঘুরে বেড়াস, খাবার খাওয়ার নাম নেই। তোর আব্বু আসুক আজকে বাসায়, বলবো যে তোকে অফিসে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন। এদিকে সাগর দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে। আম্মু আমার পুরো কথা তো শুনবে। পুরো কথা না শুনে আমাকে এভাবে ঝাড়ু দিয়ে দৌড়াচ্ছ কেন? তোর কোনো কথাই শুনবো না আমি। সারাদিন আজকে কয়টা মেয়ের পিছনে ঘোরাঘুরি করেছিস সেটা বল। আম্মু, আমি সত্যি কথা বলতেছি। সারাদিন একটা মেয়ের পিছনে ঘোরাঘুরি করি নাই। আমি আজকে সারাদিন হাসপাতালে ছিলাম, একটা রোগীকে রক্ত দিয়েছি। সাগরের কথা শুনে সাগরের আম্মু ওইখানে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো। সত্যি কথা বলতেছিস তো? তুই রক্ত দিয়েছিস নাকি হাসপাতালে গিয়েছিস মেয়ে দেখার জন্য? আম্মু, আমি সত্যি কথা বলতেছি। হাসপাতালে গিয়েছিলাম রক্ত দেওয়ার জন্য। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তামিমকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো আমি রক্ত দিয়েছি নাকি রক্ত দেই নাই। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। আর তোর আব্বুকে ফোন দিয়ে বলতেছি তোর জন্য ফল নিয়ে আসতে। ঠিক আছে। এ বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসতে সাগরের আব্বু হুট করে এসে সাগরের কান টেনে ধরে বলতে লাগলো। কিরে, তুই নাকি আজকে হসপিটালে গিয়ে একটা মেয়েকে অনেক বিরক্ত করেছিস। আমি বাড়িতে আসার সময় রাস্তায় আমাকে তামিম দাঁড় করিয়ে এসব বলল। আব্বু, আমি সত্যি কথা বলতেছি। আমি হাসপাতালে গিয়েছিলাম রক্ত দেওয়ার জন্য। তামিম তোমাকে এই কথা বলেছে? আমি তো তামিমকে ছাড়বো না। দাঁড়াও, খাবার খেয়ে এখনই যাইতেছি তার কাছে। তোরা যাইতে হবে না, তুই খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বিশ্রাম নে, আর এই ফলগুলো তোর রুমে নিয়ে যাস। যখন খাইতে মন চাইবে তখন খাবি। একদিকে আদর করবে আবার আমাকে মারবেও, এটা আবার কেমন শিক্ষা? আমি তো আমার বাপদাদার আমলে এসব শিক্ষা পাই নাই কখনো। আরে তুই তো তোর বাপ দাদার আমলে জন্ম হস নাই, তাহলে তুই এইসব শিক্ষা পাবি কি করে? এসব শিক্ষা তো তোর আম্মু পেয়েছে। সাগরের আব্বু এই কথা বলতেই পিছন থেকে রুটি বেলার বেলুন দিয়ে ঠাস করে বাড়ি মারল সাগরের আব্বুর মাথায়। এদিকে সাগরের আব্বু মাথায় হাত দিয়ে বলতে লাগলো। কি ব্যাপার, তুমি আমার মাথায় এভাবে বাড়ি মারলে কেন? আমি কি করলাম তোমাকে আবার? কি করলে মানে? তুমি আমার ছেলেকে এসব কি উল্টাপাল্টা শেখাচ্ছ? আমার বাপ দাদার আমলে এসব শিক্ষা দিয়েছে আমাকে, তাই না? আমি আবার কখন বললাম এসব? তুমি সাগরকে জিজ্ঞেস করতে পারো, আমি এসব সত্যি বলি নাই। কিরে সাগর, তুই সত্যি করে বল, এইসব তোর আব্বু এখন তোকে বলেছে, তাই না? আম্মু আব্বু তো আমাকে এসব বলেছে, এখন আর বলতেছে তোমার নাকি ক্যারেক্টার লুজ। আব্বুকে বিয়ে করার পরও অন্য ছেলেদের সাথে কথা বলো। তবে রে দাঁড়া, আজকে বুইড়া বেটা, তোকে যে আমি বিয়ে করেছি এটা তোর 7 কপালের ভাগ্য। আজকে তোর কপালটা ফুটো করে ছাড়বো আমি। এই বলে সাগরের আম্মু সাগরের আব্বুকে দৌড়াতে লাগলো। এইদিকে সাগরের আব্বু দৌড়াতে দৌড়াতে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর মনে মনে বলছে। আমি এই ছেলেকে জন্ম দিয়ে মনে হয় অনেক পাপ করেছিলাম। এই ছেলে শুধু আমার পিছনে লেগে থাকে, কি যে করি। এই দরজা খোলো বলতেছি, তাড়াতাড়ি দরজা খোলো, না হলে কিন্তু আজকে তোমাকে খাবার দেবো না রাতের বেলা। বোন, আমাকে মাফ করে দে এবারের মতো। আমি আর কোনো দিন এসব বলবো না।
আর তোমার ছেলে একদম মিথ্যা কথা বলেছি। আমি সত্যি তোমাকে এসব বলি নাই কখনো। এই, আমি তোর কোন কালের বোন লাগি? আমি যদি তোর বোন হয়ে থাকি তাহলে তুই আমাকে বিয়ে করেছিস কেন? হায় আল্লাহ, আমি এসব কি বলে ফেললাম। আজকে তো আমার কপাল পুড়বে নির্ঘাত। এই বলে সাগরের আব্বু দরজাটা খুলে দিল, কারণ তিনি জানেন সাগরের আম্মুর রাগ অনেক। যদি একবার রেগে যায় তাহলে রাগ কমানোর আর কোনো ওয়ে নেই। দরজাটা খুলে দিতে সাগরের আম্মু সাগরের আব্বুর মাথার চুলগুলো টেনে ধরলো আর বলতে লাগলো, কি রে, তুই বলেছিলি আমি ক্যারেক্টার লুজ, তাই না? আমি অন্য ছেলেদের সাথে কথা বলি? আমি তো তোমার দুইটা পা জড়িয়ে ধরতেছি, প্লিজ আমাকে এইভাবে মারবেন না। আমি সত্যি কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে নিয়ে এসব বাজে কথা কখনো বলি নাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোর মাফ নেই আজকে। তুই এর আগেও একবার এসব বলেছিলি, আজকে আবার বলেছিস। আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাব, থাক তুই একা। এটা বলে যে সাগরের আম্মু চলে যেতে যাবে, এমন সময় সাগরের আব্বু সাগরের আম্মুর পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এরকম ভুল করব না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারছি আমার ভুল কোথায় হয়েছে। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। না, তোমার একদম মাফ নেই। তুমি আমার সাথে অনেক বড় অন্যায় করেছো। আজকে রাতে যদি তুমি আমাকে বাইরে থেকে আইসক্রিম আর ফুচকা এনে না খাওয়াও, তাহলে কিন্তু আমি কালকে সকালেই বাপের বাড়ি চলে যাব। আচ্ছা, আমি রাতে আইসক্রিম আর ফুচকা নিয়ে আসবো, তবুও প্লিজ তুমি আমার সাথে এরকম কইরো না। এই দেখো, আমার মাথায় বেলুন দিয়ে বাড়ি মেরে মাথায় আলু বানিয়ে ফেলেছো। সাগরের আম্মু সাগরের আব্বুর মাথার দিকে তাকাতেই দেখতে পেল যে সাগরের আব্বুর মাথা লাল হয়ে গেছে। আসলে সাগরের আব্বুর পুরো মাথায় চুল নেই, শুধু সাইডে চুল আছে। এদিকে সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে তার বান্ধবী সামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে সামিয়া বলতে লাগলো, সাগর, তুই নাকি রক্ত দিয়েছিস? হ্যাঁ রে বান্ধবী, আমি একজনকে রক্ত দিয়েছি। তোকে এই কথা জানিয়েছে কে? আমাকে তো এই কথা তামিম জানিয়েছে। আর সে তো পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে যে কারো এবি পজিটিভ রক্ত লাগলে নাকি সে তোর কাছ থেকে এনে দিবে। তুই নাকি এখন থেকে মানুষকে রক্ত দান করবি? মানে তুই এসব কি বলতেছিস? তামিম আমার নামে এসব বলে বেড়াচ্ছে? কি রে? তুই আমার কথা হয়তো বিশ্বাস করছিস না। তামিমের সাথে আরাফাত আছে, তুই আরাফাতকে কল দে, শুনতে পারবি তামিম মাইক দিয়ে কি কি বলছে। সাগর তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিয়ে ফোন দিল আরাফাতকে। এইদিকে আরাফাত ফোনটা রিসিভ করতে শুনতে পেল তামিম জোরে জোরে মাইক দিয়ে বলতেছে, আপনাদের যাদের এবি পজিটিভ রক্ত লাগবে তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, 01929। পরে আম গাছ জাম গাছ কলা গাছ। এই নাম্বারে যোগাযোগ করলে আমি এবি পজিটিভ রক্ত জোগাড় করে দেব আমার বন্ধুর কাছ থেকে। তামিমের এই কথা শুনে সাগর তো রেগে পুরাই আগুন হয়ে গেল। সাগর পারতেছে না মোবাইলের ভিতর ঢুকে তামিমকে ঠাস ঠাস করে 2-3টা চর মারার জন্য। সাগর আরাফাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা, তোরা দুইজনে এসব কি শুরু করলি? তোরা দুইজন কি ভালো হবি না? আমি একজনকে রক্ত দিয়েছি তাই বলে কি আমি এলাকার সবাইকে রক্ত দিব নাকি? আরে শালা, আমি জানবো কি করে তুই সবাইকে রক্ত দিবি নাকি দিবি না? আমাকে তো তামিম বলেছে যে তুই নাকি এখন বিনা পয়সায় সবাইকে রক্ত দিতেছিস, তাই আমিও তার সাথে চলে আসলাম। সে বলেছে আমাকে নাকি 100 টাকা দিবে তার সাথে গেলে। ওরে ফকিন্নির বাচ্চা, 100 টাকা তুই আমার কাছ থেকে নিস? তুই আগে তামিমকে নিয়ে আমাদের বাসায় আয়। শালা কি যে শুরু করেছে আমাকে নিয়ে। এই তামিমের বাচ্চা, এইদিকে তো সাগর রাগে ফায়ার হয়ে যাইতেছে। এখন যদি তুই ফায়ার সার্ভিসকে ফোন না দিয়ে সাগরের বাসায় যাস, তাহলে সাগর তোকে মোবাইলের ভিতরে ঢুকে আস্ত চিবিয়ে খাবে। এরে আরাফাত,
আমি মনে হয় বেশি বলে ফেললাম। তাড়াতাড়ি চল, সাগরদের বাসায় যাই, না হলে আমার হাড্ডি গুটি একটাও জায়গা মতো থাকবে না। হ্যাঁ তাড়াতাড়ি চল, যাওয়া যাক, না হলে কিন্তু তোর হাড্ডি গুড্ডি থাকবে না। এই বলে আরাফাত আর তামিম তাড়াতাড়ি করে চলে আসলো সাগরদের বাসার সামনে। কলিং বেল দিতেই সাগরের আম্মু সে দরজা খুলে দিল। তামিম আর আরাফাতকে দেখে বলতে লাগলো, আরে তোমরা দুজন এসেছো, ভিতরে আসো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলতেছি, সাগর কি সত্যি আজকে হাসপাতালে গিয়ে রক্ত দিয়েছে নাকি তোমরা মিথ্যা বলতেছো? আন্টি, সাগর সত্যি হাসপাতালে গিয়ে রক্ত দিয়েছে একজনকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আস্তে আস্তে মানুষকে সাহায্য করতে পারি। হ্যাঁ, তোমাদের জন্য সব সময় দোয়া করি যাতে তোমরা এরকম ভালো কাজ করতে পারো। সাগর রুমে আছে, যাও তোমরা, আমি তোমাদের জন্য কফি নিয়ে আসতেছি। তামিম আর আরাফাত চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। এটা দেখে তামিম জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, বন্ধু, তুই আমাদেরকে একা ফেলে চলে যেতে পারিস না পরকালে। আমরাও আসতেছি বন্ধু, আর কিছুদিন ওয়েট কর। বউয়ের হাতে মায়ের কথা খেয়ে আমরা আসতেছি। তামিমের কথা শুনে সাগর শোয়া থেকে উঠে বসে ঠাস করে তামিমের গালে চড় মারল আর বলতে লাগলো, আরে শালা, আমি এখনো মরি নাই। আমি তো ভেবেছিলাম আল্লাহটাকে তুই সারা দিয়ে চলে গেছিস পরকালে, তাই তো এইভাবে কান্না করছিলাম। কিরে আরাফাত, তুই কিছু বলতেছিস না কেন? সাগর তোর মায়ের হাত থেকে বাঁচার জন্য সে এইসব বলতেছে, তা না হলে কিন্তু সে কোন দিন এসব কথা বলে না। আরাফাত, তুই চুপ করবি? আমি কেন সব বলতেছি? তুই জানিস না সাগর আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছে? আমি গতকালকে রাতে স্বপ্ন দেখেছি। ও আচ্ছা, তুই সুন্দর স্বপ্ন দেখেছিস। এটা আরাফাত, ওই যে টেবিলের নিচে দেখ একটা লাঠি আছে, ওই লাঠিটা এনে আমাকে দে তো আজকে। এই শালার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। এই শালা আমার নামে উল্টাপাল্টা বলে বেড়াচ্ছে আমি নাকি ফ্রিতে রক্তদান করতেছি। তো তুই ফ্রিতে রক্তদান করেছিস তো আজকে? এটা কি ফ্রিতে করিস নাই, নাকি তুই তাদের কাছ থেকে টাকা নিয়েছিলি রক্ত দেওয়ার জন্য? তাহলে আমি টাকা নিতে যাব কেন? আমি তো ফ্রিতেই রক্ত দিয়েছি। এটার জন্যই তো আমিও বললাম যে তুই ফ্রিতে রক্ত দিয়েছিস মানুষকে। তাই তো আমি পুরো এলাকা মাইক নিয়ে বলে বেরিয়েছি যে তুই এখন থেকে ফ্রিতে রক্তদান করবি। আমার কাঠের মতো শরীরে যতটুকু রক্ত ছিল ততটুকু রক্ত আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো কাজ করছিস, এটার জন্য আমরা অনেক খুশি হয়েছি এবং পাড়ার মানুষ অনেকেই তোকে নিয়ে প্রশংসা করতেছে। কালকে যদি তুই বাইরে বের হোস তাহলে দেখিস একজন না একজন এসে বলবে তুই অনেক একটা ভালো কাজ করছিস রক্ত দিয়ে। হ্যাঁ, আমি জানি তো কে কতটুকু বলবে আমাকে। এখন তোর একটা কাজ কর, ওই নার্সের নাম্বারটা যে করেই হোক আমাকে এনে দে। ওই নার্সের সাথে আমি রিলেশন করব। ভাই, সে হচ্ছে হাসপাতালের নার্স, আমি কীভাবে তার নাম্বারটা এনে দিব? তবে একটা কাজ করা যায়, যদি এটা করলে নাম্বারটা পাওয়া যেতে পারে, তবে আমি সঠিক বলতে পারতেছি না নাম্বারটা দিবে নাকি দিবে না। আরে কাজটা কি সেটা আগে বল। তুই সব সময় যেটা বলিস আমি জানি সেটাই হয়। আর মেয়েটা নাম্বারও দিবে। তুই তাড়াতাড়ি বলে ফেল কি করতে হবে আমাকে। আরে ভাই, তেমন কিছু করতে হবে না, তুই তোদের বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে টুপ করে নিচে লাফ দিবি, দেখবি সব সমাধান হয়ে গেছে। তুই হাসপাতালে ভর্তি থাকবি, তাকে প্রতিদিন দেখতে পারবি এবং এই ফাঁকে তার নাম্বারটা নিতে পারবি। কি রে আরাফাত, আমি কি আইডিয়াটা খারাপ দিয়েছি? সরি ভাই, আইডিয়াটা তুই খারাপ দেস নাই, কিন্তু আইডিয়াতে এমন কিছু লক্ষণ আছে যে উপর থেকে টুপ করে নিচে পড়ে গেলে সোজা উপরে ছাড়া আর কোথাও যাবে না। তামিম, তুই যেটা বলেছিস আমি সেটাই করব। কালকে তোরা আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে থাক।
ওই মেয়েকে আমি যতক্ষণ পাগল না বানিয়েছি ততক্ষণ আমি তার পিছু ছাড়ব না। এই তো বাঘের বাচ্চার মতো কথা বলছিস। আমি জানতাম তুই এটা করবি, কারণ তুই মরে গেলে তো বাবিকে দেখার দায়িত্ব আমাদের উপর পড়বে। আরাফাত, তুই না হয় তোর বউকে নিয়ে থাকিস, আমি না হয় সাগরের বউকে নিয়ে থাকবো। ও আচ্ছা, তার মানে তুই এই চিন্তা করেছিস? আমি উপর থেকে লাফ দিয়ে মরে গেলে তুই আমার বউকে নিয়ে রাখবি, রাত ঘুমাবি না, রাত ঘুমাবি, তাই না? আমি তো এটা কখনোই হতে দিব না। তবে তুই মরার জন্য রেডি থাক। এখন এই দেখ, আমি তোর সকল কথা রেকর্ড করে রেখেছি। এখন এই মেসেজটা আমি তোর গার্লফ্রেন্ড মিমকে পাঠিয়ে দিব। ভাই প্লিজ, আমি তোর দুইটা পায়ে পড়তেছি, আমার সাথে এরকম করিস না। আমি আর কোনোদিন তোর সাথে এরকম খারাপ ব্যবহার করব না, আর এরকম বাজে বুদ্ধি দিব না। একটা শর্তে দিব না, তুই যদি ওই নার্সের নাম্বার এনে দিতে পারিস তাহলে আমি এই ভয়েস মেসেজটা কাউকে দেব না। আর যদি না এনে দিতে পারিস তাহলে ডাইরেক্ট মিমের কাছে চলে যাবে। ও আমার রসের ভাবি, তোমার কাছে একখান দাবি, আমার বন্ধুকে মাইরা মুইরা হাসপাতালে পাঠাইও। আমি তোমাকে এই ভয়েসটা পাঠাইলে। ভাই তুই আমাকে এরকমভাবে ব্ল্যাকমেল করতে পারিস না। আমি আর কোনোদিন তোকে এরকম বুদ্ধি দেব না। কালকে আমি আবার তোকে নিয়ে হাসপাতালে যাব, এরপর ওই মেয়েটার নাম্বার নিয়ে আসবো। কিন্তু হাসপাতালে যে যাব, একটা অজুহাত তো করতে হবে, নাহলে তো হাসপাতালে গিয়ে ওই নার্সের নাম্বার নিব কিভাবে? ভাই, তুই কিভাবে নাম্বার নিবি এটা তুই জানিস, আমরা কি বলে দিব তোকে? কালকে রাত 10টার মধ্যে ওই নার্সের নাম্বার আমার লাগবে, মানে লাগবে। এখন তোর গার্লফ্রেন্ডকে বিক্রি করে দিয়ে হলেও আমাকে নাম্বার এনে দিতে হবে। আর যদি না এনে দিস তাহলে তো বুঝতেই পারছিস, আমি সোজা মিমের কাছে ফোন দিয়ে বলবো যে রসের ভাবি আপনার কাছে একখান দাবি। ভাই আর কিছু বলতে হবে না, এমনিতেই তোকে দেখে আমার ভয় লাগে, কখন জানি তুই আমার উপর আক্রমণ শুরু করে দিস। আমি তোকে কালকে রাত 10টার মধ্যে নাম্বার এনে দিব, যে করেই হোক। সাগর, তামিম আর আরাফাত কথা বলতেছে, এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী সামিহা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে সামিহা বলতে লাগলো, কি রে সাগর, তামিম আর আরফাত কই রে? ওদের দুজনকে ফোন দিচ্ছি, ওরা দুজনে একবারও ফোন রিসিভ করছে না। এদিকে মিম আর আমিনা তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। কেন, কি হয়েছে? 1 ঘন্টা কথা না বলে থাকতে পারে না নাকি তারা? মিম আর আমিনাকে বলে দে তুই তামিম আর আরাফাত বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে। সাগরের মুখে এই কথা শুনে ওই পাশ থেকে মিম সামিয়ার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে কান্না কণ্ঠে বলতে লাগলো, ভাইয়া, তামিম কি সত্যি হাসপাতালে ভর্তি আছে, নাকি আপনি আমাদের সাথে মজা করতেছেন? আরে না, তামিম সত্যি হাসপাতালে ভর্তি আছে, আর আমি তো তাকে রক্ত দিয়ে এসেছি। আপনি চাইলে ওই হাসপাতালে ফোন দিয়ে নার্সের নাম্বার নিয়ে আমার কথা জিজ্ঞেস করতে পারেন আমি রক্ত দিয়েছি কিনা। আপনি হাসপাতালের ঠিকানাটা পাঠিয়ে দেন, আমি এখনই যাইতেছি ওই হাসপাতালে। আর তামিম এখন কোন হাসপাতালে ভর্তি আছে সেটা কি আপনি জানেন? না আপু, আমি এটা জানি না, কারণ আমি ওইখান থেকে আরও আগে চলে এসেছি। আমি রক্ত দিয়েছি তো আমার শরীরটা তেমন ভালো না। এই বলে সাগর যেই ফোনটা কেটে দিতে যাবে, এমন সময় তামিম বলতে লাগলো, জানেমান, আমার কোনো কিছু হয় নাই, আমি সাগরদের বাসায় আছি। আমার ফোনে চার্জ নেই, তাই ফোনটা আরাফাতদের বাসায় চার্জে রেখে এসেছিলাম। তুই 1 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা কর। তোকে আজকে আমি যদি না মেরে ফেলেছি তাহলে আমার নাম মিম না। তোকে কতবার বলেছি যে আমার সাথে কথা বলা শেষ হলে
তোর ফোন চার্জে দিবি। তুই ফোন চার্জে না দিয়ে সারাদিন বাহিরে বাহিরে ঘুরে বেড়াস আর মেয়েদের পিছু করিস। আমি কি এসব খবর রাখি না নাকি? আরে তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তো সাগরের জন্য এসব করতেছি। সাগর আমাকে অনেকদিন ধরে বলতেছে যে তাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য। এটার জন্য আমি তাকে গার্লফ্রেন্ড খুঁজে দিতেছি। তোর মতো মিথ্যাবাদী আমি আরো অনেকজনকে দেখেছি। সাগর খুব ভালো ছেলে। আমি জানি সে রিলেশন করবে না। তোর সাথে রিলেশনে না গিয়ে আমি যদি সাগরের সাথে রিলেশনে যাইতাম তাহলে খুব ভালো হতো। কেন যে তোর সাথে রিলেশনে গিয়ে মরতে গেলাম। ফোন রাখ কুত্তা। এই বলে মিম ফোনটা রেখে দিল। এইদিকে আরাফাত আর সাগরের হাসাহাসি করতে করতে খাট থেকে নিচে পড়ে গেছে। সাগর আরাফাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরাফাত, দেখেছিস তামিমের গার্লফ্রেন্ড আমাকে কতটা ভালোবাসে। আজকে আমি জানলাম তামিমের গার্লফ্রেন্ড আমাকে এতটা পছন্দ করে। তামিম, তুই এক কাজ কর, তুই মিমের সাথে সুখী হবি না? আমি মিমের সাথে রিলেশন করি, তুই না হয় অন্য একটা মেয়ে দেখে রিলেশন কর। ভাই, আমি তোর দুইটা পায়ে পড়তেছি, তুই প্লিজ আমার গার্লফ্রেন্ডের পিছনে লাগিস না। তুই এমনিতেই রোমান্টিক রোমান্টিক কথা বলে আমার গার্লফ্রেন্ডকে এবং আরাফাতের গার্লফ্রেন্ডকে পটিয়ে ফেলেছিস। আর অন্য মেয়েদের পটাতে গেলে তুই চুপচাপ হয়ে যাস, মুখ দিয়ে কোনো কথা বের হয় না, মনে হয় তুই ভুয়া মানুষ। আরে ওরা তো হচ্ছে আমার ভাবি, আর বাহিরের মেয়েগুলো তো অপরিচিত, তাই তাদের সাথে তেমন কথা বলে অভ্যস্ত নেই। ভাবিদের সাথে তো কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তুই থাক। আরাফাত চল, বাসে চলে যাই, রাত হয়েছে অনেক। আবার মিমের সাথে দেখা করতে হবে, না হলে যেই থ্রেড দিছে কালকে যদি দেখা করি তাহলে আমাকে মেরেই ফেলবে। সাগর, তুই এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাক, কারণ তোর শরীর অনেক দুর্বল। দুর্ব্যাগ রক্ত দিয়েছিস। হ্যাঁ, তোরা যা তাহলে। আর তামিম, আমার কথাটা কিন্তু মনে রাখিস, কালকে যে করেই হোক নাম্বার এনে দিতে হবে, না হলে এই ভয়েসগুলো সোজা টিরিং টিরিং করে পাঠিয়ে দিব মিমের কাছে। তামিম আর আরাফাত চলে গেল তাদের বাসায়। এদিকে সাগর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। রাত 3:30, সাগর ঘুমের ঘরে বলতেছে, আহ জান, এইভাবে আমার শরীর থেকে রক্ত চুষে চুষে খাচ্ছ, আমি তো মারা যাব। আরে জান, কোনো কিছুই হবে না। জাস্ট একেবারে রক্ত খেয়ে আমি ভ্যাম্পায়ার হয়ে যাই, এরপর তোমাকে অনেক আদর দিব। ঠিক আছে জান, তাহলে আমার সারা শরীর রক্ত চুষে চুষে খেয়ে ফেলো, বিপরীতে শুধু আমাকে একটু আদর করিল। এই কথা বলা শেষ হতে সাগর হুট করে শোয়া থেকে উঠে পড়ল। তাড়াতাড়ি করে ডিম লাইটটা জ্বালিয়ে বসে রইল আর মনে মনে ভাবতে লাগলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম? ওই নার্স সত্যি কি আমার রক্ত খেয়ে নিবে? আমার রক্ত খেয়ে নিলে তো আমি মারা যাব। না না, ওই মেয়ের সাথে আমি রিলেশন করব না। রিলেশনে গেলে ওই মেয়ে সত্যি আমার রক্ত চুষে চুষে খাইতে খাইতে মেরে ফেলবে। এসব কথা ভাবতেছে সাগর এবং ওই মেয়েটার কথা ভাবতেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকাল 7টা। সাগর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। রান্নাঘরের দিকে চোখ পড়তেই দেখতে পেল সাগরের আব্বু সাগরের আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করা দেখতেছে। এটা দেখে সাগর রান্নাঘরের সামনে এসে বলতে লাগলো, বাহ বাহ, সকাল সকাল দেখি রোমান্টিক মুহূর্ত চলতেছে এখানে। আর গতকালকে রাতে মনে হচ্ছে সিংহরা হরিণীর মধ্যে যুদ্ধ লেগেছিল, তাই না আম্মু? হঠাৎ পিছন থেকেই এরকম কথা শুনতে সাগরের আব্বু সাগরের আম্মুকে ছেড়ে দিয়ে পিছনে তাকাতেই দেখতে পেল সাগরও দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে তার আব্বু বলতে লাগলো, এই বেয়াদব ছেড়ে, এখানে দেখতেছিস একটু রোমান্স করছিলাম তোর মায়ের সাথে, আর তুই এখানে এসে কি না
রোমান্সটা পুরো নষ্ট করে দিয়েছিস। আব্বু, আমি কিন্তু আম্মুকে সব কথা বলে দিব, পরে কিন্তু তোমার রোমান্স করা বের করবে আম্মু। সাগরের মুখে এমন কথা শুনে সাগরের আম্মুর রান্না করা বাদ দিয়ে সাগরের সামনে এসে বলতে লাগলো। কি রে সাগর, তোর আব্বু কি করেছে আমাকে বলতো। আম্মু আব্বু আছে না, পাশের বাসার সখিনা ভাবির সাথে প্রতিদিন সন্ধ্যাবেলা ভাবিকে দোকান থেকে আইসক্রিম কিনে এনে দেয় এবং আরও অনেক কিছু কিনে এনে দেয়। বাপজান, আমারে তুই গলা টিপে মাইরা ফেলা, তবু এরকম মিথ্যা কথা বলিস না। আমি তো দুইটা পায়ে পড়তেছি, তুই এরকম মিথ্যা কথা বলিস না বাপজান। তোর আম্মু এমনিতেই অনেক রাগী, কখন কি করে বসে কে জানে। এদিকে সাগরের আম্মু সাগরের মুখে এই কথা শুনে গরম খুন্তিটা সাগরের আব্বুর পিঠে চট করে লাগিয়ে দিল। এদিকে সাগরের আব্বু এক লাফ দিয়ে চলে আসলো বাইরে রান্নাঘর থেকে। সাগরের আম্মু দুহাত কোমরে রেখে বলতে লাগলো। এটার জন্যই তো বলি পাশের বাসার সখিনা ভাবি আমার সাথে এত পীড়িতের রসের আলাপ করে কেন। আমি যদি সাগরের মুখে আর কোনোদিন তোমার নামে এইসব কথা শুনি তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। বাপজান, তোর যদি টাকা পয়সার দরকার লাগে তাহলে আমাকে বলতে পারিস, তবু কেন এরকম মিথ্যা কথা বলছিস। তোর আম্মু দেখেছিস তো কি করেছে আমার পিঠের। আব্বু, এটা তো সামান্য একটা দাগ। এক কাজ করতে পারো, আমার হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে আমাকে একটা কাজ করে দিতে হবে। যদি করে দিতে পারো তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবে। বল কি কাজ করতে হবে। আমি বাপ হয়ে অবশেষে কিনা ছেলের কাজ করতে হচ্ছে। তেমন কিছু না, এই সামান্য একটা মেয়ের নাম্বার এনে দিতে হবে। আরে তুই কোনো চিন্তা করিস না, মেয়ের নাম্বার লাগবে তো, তুই শুধু একবার আমাকে দেখিয়ে দিবি, ব্যাস আমি চুটকি দিয়ে ওই মেয়ের নাম্বার এনে দিব। এক সময় আমি কলেজে প্লে বয় ছিলাম, তোর আম্মু এটা জানে জিজ্ঞেস করেছিস। হ্যাঁ জানি বলেই তো তোমার মতো একটা স্যাঁচরাকে বিয়ে করতে হয়েছে আমার। হ্যাঁ, তোমার মতো একটা প্লে গার্লের সাথে আমি যে এখনো সংসার করতেছি এটাই অনেক। আবার তুমি বলতেছো যে আমাকে বিয়ে করে তুমি ধন্য হয়েছো। হ্যাঁ তোমাকে বিয়ে করে আমি অনেক উপকৃত হয়েছি। এটার জন্যই তো তোমার আর আমার মতো একটা ছেলে জন্ম দিয়েছি। আহ আম্মু, তোমাদের দুজনের ঝগড়া বন্ধ করবে? আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি আবার বাহিরে যাব আমার গার্লফ্রেন্ডের নাম্বার আনার জন্য। তুই খাবার টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য খাবার দিতেছি। আহ, পরাণটা জড়িয়ে গেল। সখিনা, তুমি এত বছর পর আমাকে নবাব বলে ডাকলে। আম্মু, তুমি দেখেছো আবারও আব্বু কিন্তু পাশের বাসার সখিনা আন্টির নাম নিয়েছে। আমি এখন যাই, না হলে এখানে পরিস্থিতি খুবই খারাপ। এখানে থাকলে আমি নির্ঘাত আজকে মারা যাব। সাগর, সাগর, তুই ঘুমানোর আগে আমাকে একবার ফোন দিস রাতের বেলা। তুই ঘুমিয়ে গেলে এরপর আমি বাড়িতে আসবো। ঠিক আছে বাবজান। সাগরের আব্বু চলে গেল তার রুমে। অফিসের জন্য রেডি হয়ে আবার চলে আসলো নিচে। সাগরের সাথে খাওয়া দাওয়া করে দুজন দুদিকে রওনা দিল। এদিকে সাগর চলে আসলো কলেজে। সামনে এসে দেখে তার সকল বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে আছে। এমন সময় সামিয়া বলতে লাগলো। কি রে সাগর, তুই নাকি একটা মেয়েকে পছন্দ করেছিস? মেয়েটা নাকি নার্স। হ্যাঁ সামিহা, আমি মেয়েটাকে তো পছন্দ করছি, কিন্তু মেয়েটা তো নার্স। আমার পুরো শরীর থেকে রক্ত নিয়ে বিক্রি করে সে খেয়ে ফেলবে। এটার জন্য আমার ভয় হইতেছে। তার সাথে রিলেশনে যাব নাকি যাব না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি মেয়েটার নাম্বার এনে দিব না। এরপর তুই কথা বলে নিস মেয়েটার সাথে। তুই যদি নাম্বার এনে দিস তাহলে আমার আর এই জীবনে প্রেম করতে হবে না। আমি একদিন তোর কাছে গরুর কালো ভুনা রান্না খেতে চাইছিলাম, তুই আমাকে এমন খাওয়াইলি, আমার সারা জীবন মনে আছে। সাগর, আমি এবার সত্যি করে বলছি, এবার আর মিস হবে না। তোকে আমি সত্যি সত্যি নাম্বার এনে দিব।
সাগর, ওই দেখ ওই মেয়েটা যাইতেছে হয়তো হাসপাতালে। সামিহা, ওই মেয়েটার কাছ থেকে ওই মেয়েটার নাম্বার এনে দে। সাগর ওই মেয়েটার সাথে রিলেশন করবে। ঠিক আছে, তোরা এখানে 2 মিনিট দাঁড়া, আমি এখনই যাচ্ছি আর এখনই নিয়ে আসছি নাম্বার। এই বলে সামিয়া চলে গেল ওইখান থেকে ঐশীর কাছে। ঐশীর সামনে দাঁড়াতেই ঐশী বলতে লাগলো, কে আপনি আপু? আর আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? তোমার নাম তো ঐশী, তাই না? তুমি একজন নার্স। হ্যাঁ, আমার নাম ঐশী আর আমি একজন নার্স। আপনি এইসব জানলেন কি করে? দেখো, আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে খুব পছন্দ করে ফেলেছে, তোমার সাথে সে রিলেশন করবে। এটার জন্য আমি তোমার ফোন নাম্বার নিতে এসেছি। যে রিলেশন করবে তাকে বলেন এসে নেওয়ার জন্য ফোন নাম্বার। আপনি কেন ফোন নাম্বার নিতে এসেছেন? আজব তো, আপনি কি তার চাকর? আমি তার চাকর হতে যাব কেন? আমি তার বেস্ট ফ্রেন্ড, এটার জন্য নাম্বার নিতে এসেছি। আর তুমি এখানে দাঁড়াও, ওই যে সাদা শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে সবার সাথে, সে তোমার সাথে রিলেশন করবে, আমি তাকে পাঠাচ্ছি। এই বলে সামিয়া চলে গেল সাগরের কাছে। সাগরের সামনে দাঁড়িয়ে সামিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর তোকে বলেছে যাওয়ার জন্য, গিয়ে নাম্বার নিয়ে আসতে। তুই যা, গিয়ে নাম্বার নিয়ে আয়, তোকে কিছু বলবে না। দেখ বান্ধবী, ওই মেয়েটাকে আমার দেখলেই ভয় লাগে। কখন জানি ব্যাগের ভিতর থেকে সুই বের করে আমার শরীরে পুশ করে দিয়ে রক্ত নিয়ে চলে যায়। আরে তুই কি গাধা নাকি? ওই মেয়েটা নার্স হয়েছে তো কি হয়েছে? তোর সাথে রিলেশন করলে সে তো তোর ক্ষতি চাইবে নাকি? হ্যাঁ, যা তাড়াতাড়ি। সাগর সবার জড়াজড়িতে আস্তে আস্তে চলে আসলো ঐশীর সামনে। ওইদিকে ঐশী দুহাত মুঠো বদ্ধ করে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি নাকি আমার সাথে রিলেশন করবেন, আপনার বান্ধবী বলেছে। আপনি কি বোবা নাকি যে কথা বলতে পারেন না? সাগর মাথা নাড়ালো কিন্তু কোনো কিছু বলল না মুখ দিয়ে। এটা দেখে ঐশী ঠাস করে সাগরের দুগালে চড় মেরে দিল আর বলতে লাগলো, তুই না কথা বলতে পারিস, তাহলে এরকম মাথা নাড়াচ্ছিস কেন? মুখ দিয়ে কথা বের না হলে কিন্তু আমি চলে যাব এখন। আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি। কালকে প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তুই সেই ছেলে। তোর মতো পাগলের সাথে আমি রিলেশন করতে যাব কোন দুঃখে? আমার তো মনেই ছিল না তোর কথা, এখন মনে পড়েছে তোর কথা শুনে। এ বলে ঐশী আবারও সাগরের দুগালে ঠাস ঠাস করে দুইটা চড় মেরে দিয়ে ওইখান থেকে চলে গেল। কিন্তু ফোন নাম্বার দিল না। এদিকে সাগর দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় সাগরের দুই বান্ধবী সাগরের কাছে এসে বলতে লাগলো, সাগর ভাই, সত্যি বলতে একটা কথা কি জানিস? তোকে যে 4টা চড় মেরেছে, এই 4টা চড় শুধু তোর গালে এসে লাগে নাই, আমার এবং আরাফাতের 2 গালে এসে লেগেছে। ওই মেয়ের এত বড় সাহস তোর গালে চড় মেরেছে। ওই মেয়েকে তো কিছু একটা করতে হবে। এই তোরা রেডি হ, ওই মেয়েকে এখনই তুলে নিয়ে আসবো। হয়েছে। আর পুঁটি মাছের কলিজা শোল মাছের মতো লাফাতে হবে না। তোর যে কত বড় কলিজা আছে এটা আমি খুব ভালো করেই জানি। ওই মেয়ে আবারও আমাকে পাগল বলেছে। মেয়েটাকে তো কিছু করতেই হবে। ভাই, আমার তো পুঁটি মাছের কলিজা, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, তোর কোন মাছের কলিজা এটা বলতো, যে তুই মেয়েটার সামনে গিয়েও নাম্বারটা নিতে পারলি না। নাম্বার তো দূরের কথা, আমি কথাই তো বলতে পারলাম না। কথা বলার আগেই তো ঠাস ঠাস করে আমার গালে চড় মেরেছে। হ্যাঁ, আমরা তো সেটা দেখলাম, তোর গালে চড় মেরেছে। আচ্ছা যাই হোক, এক কাজ কর, আমরা তোর হাত একটু কেটে এরপর তোকে হাসপাতালে নিয়ে যাই। ওইখানে না হয় আবার তার নাম্বার চাওয়া যাবে। ভাই, আমার শরীরে এমনিতেই রক্ত নেই, তার চাইতে ভালো হবে মিম, তুমি তো অনেক নাটক করতে পারো। একটা নাটক করে তামিমের একটা আঙুল অল্প একটু কেটে ফেলো, এরপর তাকে নিয়ে হাসপাতালে যাও। ওইখানে গিয়ে আমাদেরকে ফোন দেবে, এরপর আমরা তাড়াতাড়ি করে ওইখানে চলে যাব। বাকিটা পরে আমি দেখে নিতে পারবো কিভাবে নাম্বার নিতে হয়।
ঠিক আছে সাগর, তোমার জন্য জাস্ট এতটুকু তো আমি করতেই পারি। এ বলে মিম তার মাথা থেকে ছোট্ট একটা পিন বের করে ঠুস করে তামিমের হাতে ঢুকিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর কিছুটা রক্ত বের হতেই মিম তামিমকে নিয়ে চলে আসলো সেই হাসপাতালে। তামিমকে দেখে ঐশী বলতে লাগলো, ওনার কি হয়েছে আর ওনার হাত থেকে রক্ত পড়তেছে কেন? আপু, ওনার হাত থেকে রক্ত পড়তেছে কারণ ওনার হাতে আমি পিন ঢুকিয়ে দিয়েছি। আপনি পিনটা বের করে এরপর তার হাত ব্যান্ডেজ করে দেন। আমি আমার ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বলতেছি তাড়াতাড়ি আসার জন্য। এই বলে মিম তাড়াতাড়ি ফোন দিয়ে বলে দিল সাগরদেরকে আসার জন্য। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো হাসপাতালে। এদিকে ঐশী তামিমের হাতের ভিতর বারবার খুঁজতেছে পিন, কিন্তু পাইতেছে না। সাগর একবারে ঐশীর পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরতেই ঐশী সাগরের উপর পড়ে যায়। প্রায় 5 মিনিট ওভাবে পড়ে থাকার পর ঐশী সাগরের হাতে একটা চিমটি কেটে বলতে লাগলো, আমি বুঝতে পারছি আপনারা কিসের জন্য এখানে এসেছেন। আপনারা আবার ফোন নাম্বার নিতে এসেছেন, তাই না? শেষবারের মতো বলে দিতেছি, এই পাগলের সাথে আমি রিলেশন করব না। এই পাগলের সাথে রিলেশন করলে আমার জীবন তেনা তেনা হয়ে যাবে। প্লিজ আপু, আপনি না করবেন না। সাগরের কাছে আমার অনেক জরুরি কিছু ভয়েস আছে। ওই ভয়েস যদি আমার গার্লফ্রেন্ডকে শুনিয়ে দেয় তাহলে আমার গার্লফ্রেন্ড আমাকে জিন্দা কবর দিয়ে দেবে। এই দেখেন, সে ইচ্ছে করে আমার হাতের ভিতরে পিন ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, আমার কিছু কথা আছে। যদি আমার কথাগুলো মানতে পারে তাহলে আমি ওর সাথে রিলেশনে যাব, আর যদি না মানতে পারে তাহলে আমি ওর সাথে রিলেশনে যাব না। আপনারা একটু কেবিনের বাইরে যান, আমি ওর সাথে কথা বলতেছি। ঐশীর কথা শুনে সবাই চলে গেল বাইরে। এদিকে ঐশী সাগরের সামনে দাঁড়াতে সাগর তার 2 হাত গালে ধরে ফেলল। সাগরের হঠাৎ এরকম করাতেই ঐশী বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এইভাবে তোমার এই হাতগুলো কি ব্যাপার, তুমি এইভাবে তোমার 2 হাত গালে ধরেছো কেন? তোমার 2 হাত তোমার গাল থেকে নামাও। আমি তোমাকে এবার আর চড় মারবো না, জাস্ট কয়েকটা কথা জিজ্ঞেস করব। সত্যি করে বলতেছেন তো? আপনি আমার গালে চড় মারবেন না তো? আরে না, এবার সত্যি কথাই বলতেছি, তোমাকে মারবো না। আচ্ছা, তুমি যে আমাকে বলতেছো আমাকে পছন্দ করো, তুমি তো ইঞ্জেকশনকে অনেক ভয় পাও। আমাকে বিয়ে করলে তো পরে আমি বাসায় ইঞ্জেকশন নিয়ে যাব, তখন ভয় পাবে না নাকি? না, তখন আর ভয় পাবো না, কারণ তখন তো আপনি আমার আপন হয়ে যাবেন। আর এসব ভয় ডর আমি পাই না। দেখলেন না, আপনার 4টা চরকেও আপনার সামনে চলে এসেছি আবার। হ্যাঁ, দেখলাম তো। আপনার মতো বেহায়া না হলে কেউ এভাবে চলে আসে সামনে? এক কাজ করেন, এই নেন আমার ফোন নাম্বার, আর এখন বাসায় চলে যান। সন্ধ্যার দিকে ফোন দিবেন আমাকে। সন্ধ্যায় আমি বাসায় চলে যাব, আপনাদের জন্য রোগীদের ভালোভাবে সেবা করতে পারিনি। ঐশী নাম্বার দিয়ে দিতেই সাগর ঐশীর নাম্বারটা হাতে নিয়ে ঐশীকে জড়িয়ে ধরে চট করে তার গালে একটা চুমু দিয়ে চলে গেল ওইখান থেকে। হঠাৎ সাগরের এরকম আচরণে ঐশী বেশ চমকে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর ঐশী চলে আসলো তার ওয়ার্ডে। রোগীদেরকে দেখাশোনা করতেছে। এমন সময় তার বান্ধবী বলতে লাগলো, কি রে ঐশী, ওই ছেলেগুলো গতকালকেও এসেছিল, আবার আজকেও এসেছে। কোনো সমস্যা হয়েছে নাকি তোর সাথে? সমস্যা হলে আমাকে বলতে পারিস, আমি স্যারকে বলবো। আরে কোনো সমস্যা হয় নাই। কালকে যে ছেলেটা রক্ত দিয়েছিল ওই ছেলেটা নাকি আমার সাথে রিলেশন করবে, তাই আর কি আজকে নাম্বার নেওয়ার জন্য এসেছিল। নাম্বার দিয়ে দিচ্ছি, এখন সন্ধ্যায় কথা বলে দেখি। কয়েকদিন কথা বললে এইসব ছেলের মন থেকে এমনিতেই উঠে যাব আমরা। এটা একদম ঠিক বলেছিস, কারণ সুন্দরী মেয়ে পাইলে তার সাথে কথা বলে ফোন নাম্বার নিয়ে কয়েক মাস রিলেশন করে, এরপর ছেড়ে চলে যায় অন্য মেয়ের কাছে। আচ্ছা, বাদ দে এসব। আমরা আমাদের কাজ করি, আর ছেলেটা কি করলো না করলো এসব আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে ছেলেটা কতটা ভালো। যদি সে আমার সাথে থাকতে চায় তাহলে থাকলো, আর না থাকতে চাইলে তো জোর করে রাখা যায় না। ঐশী তার বান্ধবী সঞ্জিতার সাথে কথা বলতে লাগলো। এদিকে সাগর তার
বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো কফি শপে। কফি খেয়ে যার যার বাসায় চলে গেল সবাই। এদিকে সাগর তার পাশে এসে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে এত হাসি খুশি দেখে বলতে লাগলো, কি রে সাগর, এত হাসি খুশি লাগতেছে কেন? কলেজ থেকে কোনো সুখবর দিয়েছে নাকি তোকে? আম্মু, কলেজ থেকে তো কোনো সুখবর দেই নাই, তবে তোমাদের বৌমা আমাকে অনেক সুখবর দিয়েছে। এই দেখো, তার নাম্বার দিয়েছে আমাকে, প্রতিদিন কথা বলবো। যেদিন সময় হবে ওই দিন বিয়ে করে নিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবো। নাক টিপ দিলে দুধ বের হবে, আর সে বলতেছে এখন নাকি বিয়ে করবে। দেবো কানের নিচে একটা। রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আর এসব মেয়েদের পাল্লায় পড়িস না, এসব মেয়েরা খুব খারাপ হয়। আরে না আম্মু, এই মেয়েটা খুবই ভালো। সে একজন নার্স, সবার সেবা যত্ন করে। সো তুমি বলো এই মেয়েটা কিভাবে খারাপ হতে পারে? তোর কাছে যদি ভালো লাগে তো তুই নিয়ে থাকতে পারিস, আমাদের কোনো সমস্যা নাই। যা, দুপুর হয়ে গেছে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। সাগর কোনো কিছু না বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে খাবার টেবিলে। বসে পড়তেই কলিং বেলটা বেজে উঠল। সাগরের আম্মু খাবার টেবিল থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখে পাশের বাসার সকিনা ভাবি এসেছে। সাগরের আম্মুকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, ভাবি, দুলাভাই কোথায়? ওনাকে একটু ডেকে দিবেন, ওনার সাথে একটু জরুরি কথা ছিল। কি জরুরি কথা ছিল সেটা আমাকে বলেন, আমি বলে দেব তাকে অফিস থেকে আসলে। আর আপনার ব্যাপারে আমি কিন্তু অনেক কিছু শুনতে পারছি। আপনি আমার বরের পিছু করা ছেড়ে দেন, না হলে আপনাকে এই এলাকা থেকে তাড়িয়ে দেব। আরে ভাবি, আমি আবার কি করলাম আপনাকে যে আপনি আমাকে এসব কথা বলতেছেন? সাগরের আম্মু যে কিছু বলতে যাবে এমন সময় সাগর পিছন থেকে বলে উঠল, আম্মু, আমি যা যা বলেছি সব বানিয়ে বানিয়ে বলেছি, যাতে তুমি আব্বুকে শাসন করতে পারো, আর উনি কোনো কিছুই করে নাই। সাগরের কথা শুনে সাগরের আম্মু সাগরের দিকে চোখ লাল করে তাকালো। এটা দেখে সাগর মাথা নিচু করে খাবার খেতে লাগলো। এদিকে পাশের বাসার সকিনা ভাবি আবারও বলতে লাগলো, ভাবি, দুলাভাই আসলে আমাকে একবার ফোন দিবেন। গতকালকে তো কারেন্টের বিলের কাগজ এসেছিল, কারেন্ট বিলের কাগজগুলো দুলাভাইয়ের কাছে দিয়ে গেছে, দারোয়ান বলল। ও আচ্ছা, উনি বাসায় আসলে আমি নিয়ে দিয়ে আসবো। আপনি তাহলে বাসায় চলে যান এখন। সকিনা ভাবি চলে গেল তার বাসায়। এদিকে সাগরের আম্মু দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরের কাছে। সাগরের কান ধরে বলতে লাগলো, আর কোনোদিন মিথ্যা কথা বলবি নাকি তোর আব্বুর নামে? আর যদি কোনোদিন মিথ্যা কথা বলেছিস তোর আব্বুর নামে, তাহলে তোর খবর আছে। খাওয়া দাওয়া করেছিস, এখন রুমে যা। পড়ালেখা তো ঠিক মতো করিস না। সাগর চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে পিছনে শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তামিম কল দিল। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তামিম বলতে লাগলো, কিরে সাগর, তুই এখন কোথায় আছিস? কলেজ মাঠে চলে আয়, আমরা সবাই বসে আছি তোর জন্য। তুই না আসলে আড্ডা জমবে না। আচ্ছা, আমি 10 মিনিট পর আসতেছি। ঠিক আছে, তুই আয় তাহলে, আমরা অপেক্ষা করতেছি তোর জন্য। এই বলে তামিম ফোনটা কেটে দিল। এদিকে সাগর বিছানা থেকে উঠে রওনা দিল কলেজের মাঠের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো কলেজ মাঠে। এসে দেখে সবাই বসে আড্ডা দিতেছে। সাগরও তাদের সাথে বসে পড়ল। আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেছে। এমন সময় মিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, এখন মেয়েটাকে ফোন দে। ফোন দিয়ে জিজ্ঞেস কর তোর সাথে এখন কথা বলবে নাকি আর রাতে কথা বলবে। আমাকে তো বলেছে বিকেলের দিকে ফোন দেওয়ার জন্য। এখন ফোন দিয়ে জিজ্ঞেস করি কথা বলবে নাকি। এখন কথা না বললে না হয় রাতে কথা বলবো। তাড়াতাড়ি ফোন দে, দেখি আজকে তুই কিভাবে আমাদের ভাবিকে পটিয়ে নিস।
সাগর তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল ঐশীকে। ঐশী হাসপাতাল থেকে বের হয়ে মাত্রই রিকশায় উঠেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠেছে। এর দেখে ঐশী তার ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে অজানা নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাগর বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি সাগর বলছিলাম। ও আচ্ছা, আপনি তো কিসের জন্য ফোন দিয়েছেন? এখন কিছু বলবেন? না, যাকে আপনি আজকের নাম্বার দিয়েছেন হাসপাতালে, আপনি তো বলেছিলেন ফোন দেওয়ার জন্য আপনাকে, ভুলে গেছেন নাকি সেই কথা? আমি ভুলি নাই, তবে প্রয়োজনের চাইতে বেশি কথা না বলাই ভালো। তাই বলতেছি, যে কিছু জরুরি বললে বলতে পারেন, না হলে ফোন রাখলাম। ঠিক আপনি এরকম করেন কেন? আমি তো আপনার সাথে রিলেশন করব, আপনি এরকম করেন না। ঠিক আছে, এরকম করব না। কি বলবি বল তাড়াতাড়ি, আমি বাসায় গিয়ে পরে কথা বলতে পারবো না, কারণ খুবই ক্লান্ত। আচ্ছা, আপনি আপনার বাসার ঠিকানা দেন, আমি আপনার বাসার সামনে আসতেছি। কথা বলতে হবে না, আপনি না হয় বেলকনিতে দাঁড়িয়ে আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। আমাকে দেখার প্রয়োজন নেই আমার। আপনাকে কি দেখবো বলেন? আপনি তো একটা ছেলে মানুষ। দেখার মতো তো অনেক কিছুই আছে, আপনি যদি দেখতে চান তাহলে আমাকে বলতে পারেন, আমি পিক তুলে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। ছি, আপনি এতটা খারাপ আমি আগে জানতাম না। আগে আরে আমি আবার খারাপের কি বললাম? আমি কি আমার নিজের পিক আপনাকে দিতে পারি না? আপনি পজিটিভ নেন কেন সব সময়? আমি একজন নার্স, সো আমি সব সময় মাথায় পজিটিভ চিন্তা আসে, নেগেটিভ চিন্তা আসে না। আচ্ছা, এখন রাখলাম তাহলে। আর রাতে যদি আমার মন চায় তাহলে আমি ফোন দিব, আর আপনি যদি ফোন দেন তাহলে আমি সরাসরি ব্লক করে দিব আপনাকে। আমাকে ব্লক করার প্রয়োজন নেই, আপনার যখন মন চাইবে তখন ফোন দিয়েন, আমি আপনার ফোনের অপেক্ষায় থাকবো। এই বলে সাগর ফোনটা কেটে দিল। এইদিকে ঐশী চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ঐশীকে দেখে বলতে লাগলো, কি রে ঐশী, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? শরীর খারাপ নাকি তোর? তুই তো কখনোই রাতের আগে বাসায় আসিস না। আম্মু, আজকে হসপিটালে অনেক নার্স আছে, এটার জন্য আমি তাদেরকে বলে বাসায় চলে এসেছি। যদি প্রয়োজন হয় তাহলে ওরা আমাকে ফোন দিবে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়। আর দুপুরে খাবার খেয়েছিস নাকি খাবার রেডি করবো তোর জন্য? আমি দুপুরে খাবার খেয়ে এসেছি হাসপাতাল থেকে, আমার জন্য এখন আর খাবার রেডি করতে হবে না। আমি বিশ্রাম নিয়ে গিয়ে। এই বলে ঐশী চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মনে মনে ভাবতেছে, ছেলেটাকে ফোন দিব নাকি ফোন দিব না? ফোন দিলে যদি আবার কিছু মনে করে, থাক, আমি ফোন দিব না। ছেলেটা যদি আবার ফোন দেয় তাহলে কথা বলবো। সব ভাবতে ভাবতেই ঐশী ঘুমিয়ে গেল। রাত 9টা। এদিকে সাগর তার রুমে বসে ফোনের দিকে তাকিয়ে আছে, কখন ফোন দিবে ঐশী, কিন্তু ফোন দেওয়ার নাম নেই ঐশীর। এদিকে সাগর এতক্ষণ অপেক্ষা করার পর মনে মনে বলতে লাগলো, এটার জন্যই তামিম আমাকে বলে ভালোবাসলে অনেক প্যারা সহ্য করতে হবে। আজকে বুঝলাম কেমন প্যারা হয় এসবে। আমি আর কোনো দিন এসব প্যারা নিব না। মেয়েটা ফোন দিলে রিলেশন করব, আর না দিলে রিলেশন করব না। এ বলে সাগর চলে আসলো নিচে, ফোনটা চার্জে রেখে। এইদিকে ঐশী ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে সাগরের একটা ফোন নেই। এটা দেখে ঐশী বলতে লাগলো, যাক, ছেলেটা তো খুবই ভালো। আমি বলেছি যে আমি ফোন না দিলে ফোন না দিতে, সে ঠিকই ফোন দেয় নাই। যাই, ফ্রেশ হয়ে আসি আগে, তারপর তাকে ফোন দিব। এ বলে ঐশী ওইখান থেকে চলে গেল। ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। সোফায় ঐশীকে দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে ঐশী, হাসপাতাল থেকে কখন আসলি? আমি তো ভাবছিলাম একটু হাসপাতালে যাব, আমার ডায়াবেটিস মাপিয়ে আনবো। তোমার ডায়াবেটিক্স মাপার দরকার নেই আব্বু, কারণ গত পরশুদিন ডায়াবেটিক্স মাপা হয়েছে, তোমার ডায়াবেটিক্স একদম ঠিক আছে। আম্মু, আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। খাবার টেবিলে এসে বস, আমি খাবার দিচ্ছি। ঐশী গিয়ে খাবার টেবিলে বসে পড়ল। খাবার টেবিলে বসে পড়তেই ঐশীর আম্মু খাবার দিয়ে দিল সবাইকে। খাওয়া দাওয়া শেষ করে ঐশী চলে আসলো রুমে।
ফোনটা হাতে নিয়ে ফোন দিল সাগরকে। এদিকে সাগর মাত্রই খাওয়া দাওয়া করে তার রুমে এসেছে। ফোনটা বাজতেই সাগর রিসিভ করে বলতে লাগলো, বাহ, আমাকে মনে পড়ছে। এখন আমি তো ভাবছিলাম আমাকে মনে পড়বে না আপনার, আপনি বিজি মানুষ। আমি আপনার ধৈর্যের পরীক্ষা করছিলাম। যাক, আপনার ধৈর্য আছে বলতে হবে। তা মিস্টার, কালকে আমার সাথে দেখা করেন কফি শপে বিকাল 5টায়, পারবেন তো? অবশ্যই পারবো। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েও যদি দেখা করতে হয় তাহলেও আমি দেখা করব। কোন কফি শপে আসতে হবে নামটা বলেন। বাহ, আপনি তো ছন্দের তালে তালে কথা মিলিয়ে কথা বলেন। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারবেন নাকি আপনি? এমনিতেই তো শুধু ইঞ্জেকশন দেখলে ভয় পান, আবার বলতেছেন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিবেন। আরে এটা তো কথার কথা ছিল, আপনি এত কথার প্যাচ ধরেন কেন? এমনিতেই প্যাচ ধরি। আচ্ছা, আপনি ঘুমান তাহলে, আমি ফোন রাখলাম এখন, কালকে দেখা হবে। আর একটু কথা বলি। আর একটু কথা বললে সমস্যা নাকি? সমস্যা হলে ঘুমান। আরে না, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন তাহলে আপনি। সাগর ঐশীর সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে রাত 12টা বেজে গেছে ঐশী খেয়াল করে নাই। ঐশী তড়িঘড়ি করে তাকাতেই দেখতে পেল রাত 12টা বাজে। এটা দেখে সাগরকে বলতে লাগলো, সাগর, এখন তাহলে আমি ফোন রাখলাম। রাত 12টা বেজে গেছে, কালকে আবার আমাকে হসপিটালে যাইতে হবে। ঠিক আছে, এখন তাহলে আপনি ঘুমান। কি এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে দেশে বাড়ি জমালো। এদিকে ও ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজ মাঠে। এসে দেখে সবাই চুপচাপ বসে আছে। সবাইকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে সাগর বলতে লাগলো, রে, তোরা সবাই এইভাবে চুপচাপ হয়ে বসে আছিস কেন? তামিম, আরাফাত, মিম, আমেনা, কি হয়েছে তোদের? শালা এখন গার্লফ্রেন্ড পাইয়া আমাদেরকে ভুলে গেলি? কালকে রাতে তোকে কয়টা ফোন দিয়েছি, একবারও দেখছিস? আমরা সবাই মিলে কম করে হলেও 60 থেকে 70টা ফোন দিয়েছি, তুই একটা ফোনও রিসিভ করিস নাই। আরে মামা, আমি একটু ঐশীর সাথে কথা বলছিলাম, এটার জন্য আর কি তোদের ফোন রিসিভ করতে পারি নাই। সরি রে, আর এমন হবে না। দেখছিস আরাফাত, তোকে বলছিলাম না সাগর রিলেশনে গেলে আমাদেরকে ভুলে যাবে? দেখছিস এখন সত্যি প্রমাণ হয়েছে, সাগর রিলেশনে গেছে আর আমাদেরকে ভুলে গেছে। দেখ তামিম, আজাইরা ফালতু কথা বলবি না। আজাইরা ফালতু কথা আমার একদম ভালো লাগে না। বলছি তো, আমি ঐশীর সাথে কথা বলছিলাম আর তোরা ফোন দিয়েছিলি, এটা আমি টের পাই নাই। কথা বলা শেষে যখন দেখি তোরা ফোন দিয়েছিলি তখন রাত 2টা বেজে গেছিল, তাই আর আমি তোদেরকে ফোন দেই নাই। হয়েছে হয়েছে, তা কালকে রাতে কি কি কথা বলছিস সেটা আগে বল। নতুন নতুন প্রেম, আমরাও তোর কাছ থেকে কিছু শিখি, দেখি আমরা কাজে লাগাতে পারি কি না। আরে তেমন কোনো কথা হয় নাই, এই ধর খাওয়া দাওয়া করেছে নাকি কেমন আছে এসব আর কি। ও আচ্ছা, তা রাত 1টার সময় যে বললো তোর সাথে দেখা করবে কফি শপে, ওইটা আমাদের বললি না কেন? দেখছিস তুই খুব স্বার্থপর হয়ে গেছিস। আমার সাথে যে ঐশী দেখা করবে কফি শপে, এটা তোরা জানলি কি করে? এটা তো একমাত্র আমি ছাড়া আর অন্য কেউ জানে না। আরে একটু আগে ঐশী বাবির সাথে দেখা হয়েছে, আমাদের বাবি হাসপাতালে যাচ্ছিল, তখন আমাদেরকে ডাক দিয়ে বলছে যে বিকালে নাকি কফি শপে দেখা করবে, সবাই যাওয়ার জন্য। সত্যি কথা বলতেছিস তো নাকি তোরে মিথ্যে বলতেছিস? তোদেরকে তো আমার সন্দেহ হয়, তোরা মাঝে মধ্যে আমার সাথে মিথ্যা কথা বলিস। আরে না, আমি সত্যি কথা বলতেছি। তোর যদি বিশ্বাস না হয় তুই ঐশী বাবিকে ফোন দিয়ে জিজ্ঞেস কর, তাহলে বাবি বলে দিবে সকালে আমাদের সাথে দেখা হয়েছিল নাকি দেখা হয় নাই। থাক, ফোন দেওয়ার দরকার নেই, এখন আড্ডাতে। সবাই বসে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। বিকাল 5টায় সবাই চলে আসলো কফি শপে। এসে দেখে ঐশী বসে আছে। ঐশীকে দেখে সবাই ঐশীর পাশে এসে বসে পড়ল। এদিকে সাগর ঐশীর সামনাসামনি বসেছে। সবাই বসে পড়তেই ঐশী সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আমি তোমাকে এখানে ডেকেছি কেন জানো? না বললে জানবো কি করে আমি, বল এইখানে আমাকে কেন ডেকেছো? দেখো,
আমরা তো রিলেশনে গেছি আজকে দুই আজকে 2 দিন হয়েছে, তাই না? আমি এই রিলেশনটা রাখতে চাই না। মানে কি বলতেছো তুমি এসব? রিলেশন রাখতে চাও না মানে? রিলেশন রাখতে চাই না মানে হচ্ছে যে তুমি তোমার পরিবারকে বলবে আমাদের বাসায় এসে বিয়ের কথা বলার জন্য। যদি তাদেরকে রাজি করিয়ে আমাদের বাসায় আনতে পারো তাহলে বিয়ে করব। আর আমি রিলেশন এসব পছন্দ করি না। আর কয়েকটা দিন যাক, এরপর না হয় বাসায় জানাবো। কারণ আমি তো এখনও কোনো কাজ করি না। ভাবতেছি আব্বুর অফিসে জয়েন করব। জয়েন করার পর বাসায় জানাবো তোমার কথা। কতদিন সময় লাগবে তোমার বাবার অফিসে জয়েন করার জন্য? আমি তোমাকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে তুমি তোমার বাবার অফিসে জয়েন করে এরপর সবাইকে নিয়ে আমাদের বাসায় আসবে। সামান্য মাত্র 3 মাস। এই 3 মাস তো ঘোরাঘুরি করতেই চলে যাবে। আর তুমি বলতেছো 3 মাস সময় দিয়েছো। ঠিক আছে, যেহেতু তোমার 3 মাসে চলবে না, সো তোমার সাথে ব্রেকআপ করে অন্য কাউকে বিয়ে করে নেব। আর আমি একজন নার্স, সো আমার টাকা পয়সার কোনো কম থাকবে না। আরে সরি, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আচ্ছা, আমি 3 মাসের মধ্যে আব্বুর অফিসে জয়েন করব। করবো না, করতেই হবে। তোমাকে না করলে তোমার খবর আছে, এই বলে দিলাম। এখন সোজা বাসায় যাও, সবাই বাহিরে যাতে না দেখি তোমাকে। সাগর এবং তার বন্ধু বান্ধবরা চলে গেল যার যার বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে সাগর, কোথায় ছিলি? এতক্ষণ তোর আব্বু ফোন দিয়েছিল, বলেছে একটু অফিসে যাওয়ার জন্য। আচ্ছা আম্মু, আমি এখন অফিসে যাইতেছি। তুমি আব্বুকে ফোন দিয়ে বলে দাও যে আমি আসতেছি। আর খুব তাড়াতাড়ি আমি আব্বুর অফিসে জয়েন করব। যাক, আলহামদুলিল্লাহ, তোর মুখ থেকে যে এই কথাটা বের হয়েছে এতেই আমি অনেক খুশি হয়েছি। তাড়াতাড়ি যা, তোর আব্বু না হয় আবার চলে আসবে, সন্ধ্যা হয়ে গেছে। সাগর দেরি না করে তার বাইকটা নিয়ে চলে আসলো তার আব্বুর অফিসে। এসে দেখে তার আব্বু মিটিং করতেছে। এটা দেখে সাগর আর ভিতরে প্রবেশ করলো না। বাইরে ঘোরাঘুরি করে দেখতে লাগলো পুরো অফিসটা। দেখা শেষ হতেই সাগর চলে আসলো তার আব্বুর কেবিনে। সাগরকে দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে, তোকে সেই কখন ফোন দিয়েছি আর তুই মাত্র আসলি? কাজ তো করে ফেলেছি, এখন আর তোকে লাগবে না। আচ্ছা, আর আব্বু আমি কিছুদিনের মধ্যে অফিসে জয়েন করব। আমাকে সকল কিছু বুঝিয়ে দাও। আচ্ছা, আমি কাল থেকে তোকে আমার সাথে করে নিয়ে আসবো অফিসে। এরপর আস্তে আস্তে সকল কিছু বুঝিয়ে দিয়ে আমি বিশ্রাম নেব। ঠিক আছে আব্বু, এখন তো কাজ শেষ হয়ে গেছে, চলো বাসায় চলে যাই। হ্যাঁ চল, এখন বাসায় চলে যাব। আর তুই তো মনে হয় বাইক নিয়ে এসেছিস। আমার তো গাড়ি আছে, আমি গাড়ি করে চলে যাব, তুই না হয় বাইক দিয়ে চলে যা। আচ্ছা আব্বু, তাহলে তুমি আসো, আমি বাইক দিয়ে চলে যাইতেছি। এই বলে সাগর তার বাইক নিয়ে চলে আসলো বাসায়। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু রাতে খাবার টেবিলে বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, শুনছো সাগরের আব্বু, তোমার ছেলে নাকি অফিসে বসবে কাল থেকে। সাগরকে অফিসে নিয়ে যাইও। অফিসে বসবে নাকি আমার মাথাটা খাবে ওইখানে বসে, এটাই আমি ভাবতেছি। সাগরের আব্বু চুপ থাকা দেখে সাগরের আম্মু আবারও বলতে লাগলো, কি ব্যাপার, তুমি চুপ করে আসছো কেন? তোমাকে যেটা বলেছি সেটা করবে। আম্মু, তুমি বুঝতেছো না কেন? আব্বু পাশের বাসার সকিনা ভাবির কথা ভাবতেছে, এটার জন্যই তো চুপ হয়ে রয়েছে। আব্বু দেখো না। চুপ বেয়াদব, আমি ভাবতেছি তোকে কোন পদে বসাবো, আর তুই বলতেছিস এসব। তুই দিন দিন অনেক বেয়াদব হয়ে যাইতেছিস। তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘর সংসারে আনতে হবে, তাহলে তুই বুঝতে পারবি কত জ্বালা। ও আচ্ছা, তুমি বলতে চাইতেছো যে আমি তোমাকে বিরক্ত করি, তাই না? থাকো তোমরা, আমি গেলাম আমার বাপের বাড়ি। আরে বউ, তুমি সব সময় বাপের বাড়ি করো কেন? আমি তো বলেছি যে প্যারা কাকে বলে এটা তুই বুঝবি বিয়ের পর। আর তুমি ভাবতেছো আমি তোমাকে বলছি? হ্যাঁ, হ্যাঁ, এটা তো তুমি আমাকে উদ্দেশ্য করে বলেছো, তাই না? আমি তো তোমার কথার হাবভাব দেখে সব কিছুই বুঝতে পারি। আমি কালকে সকালেই বাপের বাড়ি চলে যাব, তোমার ঘর সংসার আর করব না আমি। আম্মু, তুমি এখানে
এসব বলতেছো কেন? এখানে চামচ আছে, চামচ দিয়ে ঠাস করে একটা বাড়ি মেরে আব্বুর মাথার চান্দি ফাটিয়ে ফেলো। ওরে খবিসের বাচ্চা, তুই তো দেখি আমাকে অলরেডি মারার প্ল্যান করতেছিস। আরে আব্বু, তোমাকে মারার প্ল্যান করতেছি না। আম্মুর কাছ থেকে যদি একটু মায়ের গোতা না খাও তাহলে তো তুমি সোজা হবে না, তাই আর কি একটু সোজা করার জন্য এসব বলতেছি আম্মুকে। তো দুইটা পায়ে পড়ি, তুই এখান থেকে তাড়াতাড়ি যা, না হলে তুই আমার হাড্ডিগুড়ি ভাঙার আরও ব্যবস্থা করবি। তোর হাবভাব থেকে যা বোঝা যাচ্ছে। খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ঐশী ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ঐশী বলতে লাগলো, কি করো সাগর এখন? এই তো আব্বু আম্মুর ঝগড়া লাগিয়ে দিয়ে রুমে আসলাম মাত্র। আম্মু এখন আব্বুর মাথা ফাটাচ্ছে আর আব্বু চিৎকার করতেছে। মানে তোমার আম্মু তোমার আব্বুর মাথা ফাটিয়ে দিয়েছে? আরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসো, না হলে তো উনি মারা যাবে। আরে কিছুই হবে না, ওরা মাঝে মধ্যে এরকম করে, তবে কারো শরীরে এতটা জোরেও আঘাত করে না। কালকে কি হাসপাতালে যাবে? হ্যাঁ, কালকে হসপিটালে যাব, আর আজকে বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ ওই দিন তোমার সাথে রাত 12টা অবধি কথা বলে সকালে আর ঘুম থেকে উঠতে পারি নাই, তাই দেরি হয়ে গেছে হসপিটালে যাইতে। আচ্ছা, তাহলে এখন ঘুমিয়ে পড়ো, আর কালকে না হয় আমরা দেখা করব। তবে তামিম এবং তার গার্লফ্রেন্ডদেরকে বলবে না আসার জন্য, আমরা শুধু একান্তে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি ঘুমাই, আর তুমিও ঘুমিয়ে পড়ো, কালকে দেখা হবে। এই বলে ঐশী ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল। এদিকে সাগর ফোন দিল তামিমকে। বেশ কিছুক্ষণ গ্রুপ কলে সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে তার আব্বু আম্মুর সাথে খাবার খেয়ে সাগর তার আব্বুর সাথে চলে গেল অফিসে। সাগরের আব্বু সাগরকে সবকিছু দেখাচ্ছে আর বলতেছে, আমাদের কিন্তু 3টা অফিস, এই অফিস থেকে তোর সুতো তৈরি হয়ে অন্য অফিসে যাবে, ওইখান থেকে রোলারে পরিণত হয়ে এরপর যাবে কাপড় তৈরির অফিসে। তোকে না হয় এটার দায়িত্ব দিলাম কয়েকদিন, এটা কর, আস্তে আস্তে সব বুঝে যাবি। আব্বু এটা তো আমি বুঝে গেছি, এই অফিসে কাজ না থাকলে চলো আমরা অন্য অফিসে যাই, অন্য অফিসের কাজটা বুঝে নেই। তুই যতটা সহজ মনে করতেছিস ততটা সহজ না রে বাপ। আমার এই সকল কাজ বুঝতে প্রায় 10 বছর লেগে গেছে, এরপর আমি এই জায়গায় এসেছি। তুই কয়েকদিন এই কাজটা দেখতে দেখতে শিখে নে, এরপর তোকে আমি অন্য অফিসে নিয়ে যাব। আচ্ছা তাহলে আমি এই কাজটা শিখতে থাকি, কয়েকদিন পর না হয় অন্য অফিসে চলে যাব। সাগরের আব্বু সাগরের সাথে কথা বলে চলে আসলো কেবিনে। এদিকে সাগর ঘুরে ঘুরে দেখতেছে অফিসটা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে তামিম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তামিম বলতে লাগলো, কিরে সাগর, তুই আজকে আড্ডা দিতে আসলি না কেন আমাদের সাথে? বাবির সাথে দেখা করতে গেছিস নাকি? না রে, আমি আব্বুর সাথে অফিসে এসেছি, অফিসের কাজকাম বুঝে নিতেছে, না হলে তো ঐশী আবার আমাকে বিয়ে করবে না চাকরি না থাকলে। এই তো তুই সংসারী হয়ে যাইতেছিস, আর আমরা কি বালটা ফেলাইছি? আমাদেরকেও অফিসে জয়েন করতে হবে, এইভাবে থাকলে চলবে না। তুই আমাদের আগে বিয়ে করে নিবি আর আমরা বসে থাকবো নাকি? তোরা বসে থাকবি কেন? তোরা ওখানটা গিয়ে তোদের গার্লফ্রেন্ডকে দিয়ে আয়, তাহলে তোদের আর বিয়ে করতে হবে না, আর ঘর সংসারও করতে হবে না। উগান্ডা দিয়ে আসলে ভালোই হতো। আচ্ছা তাহলে তুই অফিস থেকে বের হয়ে আমাকে ফোন দিস, বিকালে ঘুরতে যাব একটু। ভালো লাগে না একা একা। আরাফাত তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে আছে, আমাদেরকে কি আর সময় দিবে? হ্যাঁ, এটা ঠিক বলছিস, সে তো আছে, তার গার্লফ্রেন্ডকে নিয়ে ফুর্তিতে আছে। আচ্ছা এখন রাখলাম, তোকে আমি দুপুরের দিকে ফোন দিব, এরপর তুই না হয় চলে আসবি। এই বলে সাগর ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ কাজ করে সাগর ফোন দিল তামিমকে। তামিম বিয়ে বেশ কিছুক্ষণ পর তামিম চলে আসলো সাগরের অফিসের সামনে। তামিম আর সাগর দুজন
দুজনের বাইক নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সাগর বলতে লাগলো, তামিম চল কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নেই। হ্যাঁ চল, আমারও খুব ক্ষুধা লাগছে, আমারও খাওয়া দাওয়া করতে হবে। সাগর আর তামিম চলে আসলো একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে চলে গেল বাসায়। বিকেলে সাগর কফি শপে বসে আছে, এমন সময় ঐশী আসলো। আজকে নাকি তুমি অফিসে গিয়েছিলে, কাজকাম কেমন হলো? এই তো খুব ভালো, আস্তে আস্তে এসব কিছু বুঝে নিতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি বুঝে নাও যাতে তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে পারো। সাগর ঐশীর হাত ধরে ঐশীর হাতে একটা চুমু দিয়ে দিল। বেশ কিছুক্ষণ গল্প করার পর সাগর চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে কেটে গেল 2টি মাস। এই 2টি মাসে সাগর 3টা অফিসের সকল কাজ বুঝে নিয়েছে। সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরতেই তার আম্মু বলতে লাগলো, সাগর, তোর জন্য আমরা মেয়ে দেখতেছি। তোর যদি কোনো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে বলতে পারিস, আমরা মেয়েকে দেখে এরপর তোদের বিয়ের সিদ্ধান্ত নেব। হ্যাঁ আম্মু, পছন্দ তো আছে। আচ্ছা আমি তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেই এখন তাদের বাসায় যাব নাকি পরে যাব। ঠিক আছে, তুই জিজ্ঞাসা করে নে এখন তাদের বাসায় যাবি নাকি পরে যাবি। সাগর তার রুমে এসে ফোন দিল ঐশীকে। বেশ কিছুক্ষণ পর ঐশী ফোনটা রিসিভ করে সাগরকে বলতে লাগলো, হ্যাঁ সাগর, বলো কি বলবে? ঐশী আম্মু আব্বু তো বলতেছে আমার জন্য মেয়ে দেখবে, তাই আমি বলছিলাম কি আমার মেয়ে পছন্দ আছে। এখন যদি তুমি বলো তাহলে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব। আচ্ছা, তুমি এখন চলে আসো তোমার আব্বু আম্মুকে নিয়ে, আমি বাসায় আছি। সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। তার আব্বু আম্মুকে বলে 3জন চলে আসলো ঐশীদের বাড়ির সামনে। কলিং বেল দিতেই ঐশী এসে দরজা খুলে দিল। সাগরের আব্বু আম্মুকে দেখে সালাম করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? হ্যাঁ মা, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভেতরে আসেন আপনারা। সাগরের আব্বু আম্মু আর সাগর বসে আছে। বেশ কিছুক্ষণ পর ঐশীর আব্বু আম্মু আসলো। দুই পরিবার বেশ কিছুক্ষণ কথা বলার পর ঐশীর আব্বু বলতে লাগলো, মা ঐশী, আমরা তো চাচ্ছিলাম আজকে বিয়েটা দেওয়ার জন্য। এখন তুই যেটা সিদ্ধান্ত দিবি সেটাই হবে, আজকে বিয়ে করবি নাকি কালকে করবি। আব্বু, তোমাদের কাছে যেটা ভালো মনে হয় ওইটাই করো, আমি আর কি বলবো। আচ্ছা তাহলে আমি কাজে ডেকে নিয়ে আসি আর মিষ্টি নিয়ে আসতেছি। ঐশীর আম্মু, ঐশীর জন্য একটা লাল শাড়ি নিয়ে এসেছিলাম, ওইটা পরিয়ে ফেলো। আচ্ছা তুমি যাও, আমি ঐশীকে সুন্দরভাবে সাজিয়ে ফেলছি। ঐশীর আব্বু চলে গেল কাজে ডেকে আনার জন্য। বেশ কিছুক্ষণ পর কাজে আর মিষ্টি নিয়ে চলে আসলো ঐশীর আব্বু। প্রায় 1 ঘন্টা পর ঐশী আর সাগরে বিয়েটা হয়ে গেল। রাত 10টা অবধি ঐশীদের বাসায় থেকে ঐশীকে নিয়ে সাগরের আব্বু আম্মু আর সাগর চলে আসলো বাসায়। সাগর আর ঐশী সোজা চলে গেল রুমে। এদিকে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে ঐশীর কাছে আসতেই ঐশী তার ব্যাগ থেকে একটা ইন্ডাকশন বের করে সাগর লাফ দিয়ে নিচে পড়ে গেল আর বলতে লাগলো, তুমি কি আজকেও আমার শরীর থেকে রক্ত চুষে খাবে? হ্যাঁ, আমি আজকেও তোমার শরীর থেকে রক্ত চুষে খাবো। প্লিজ আমার সাথে এরকম করো না, আমি না তোমার পর। আমার রক্ত চুষে খাইলে তো তোমার পাপ হবে। কোনো পাপ হবে না, কাছে আসো যান, তোমার থেকে রক্ত চুষে খাচ্ছি। বলে ঐশী সাগরের উপরে ঝাঁপিয়ে পড়ল। মনে হচ্ছে পাকিস্তান আর ভারতের যুদ্ধ লেগেছে। এদিকে সাগর বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ঐশী সাগরকে ছাড়তেছে না। সাগরের গালে কপালে বিভিন্ন জায়গায় লিপকিস করতেছে। ওরা যুদ্ধ করতে থাকুক, আমরা বিদায় নিই। এই মহাযুদ্ধ যাতে সারা জীবন লেগে থাকে, দোয়া করবেন।